করেছে, সেখান থেকে একটা বিবৃতি এসেছে, প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক হচ্ছে, সারাদিন পদত্যাগ নিয়ে একটা প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা এরকম নিয়ে কথা হচ্ছে। সো আমরা অতএব প্রত্যেকটা বিষয় নিয়ে একটু একটু কথা বলতে চাই। প্রথমে একটু আপনার বিশ্লেষণ এই বিষয়ে জানি যে কি হলো, হুট করে কোথাও থেকে কোনো দাবি আসলো না, প্রধান উপদেষ্টা বললেন পদত্যাগের কথা, মানে বললেন না, তিনি জানালেন বা বার্তাটা আসলো যে তিনি পদত্যাগের কথা ভাবছেন বা তিনি পদত্যাগ করবেন, তারপরে আবার উপদেষ্টারা মিলে বসে বসে বললেন না তিনি পদত্যাগ করবেন না। কেনই বললেন পদত্যাগ করবেন, কেনই বলছেন পদত্যাগ করবেন না? তিনি যে পদত্যাগের কথা বলেছেন আপনি শিওর? শিওর হলে কিভাবে শিওর? উনি যে পদত্যাগ করছেন এই কথাটা আপনি প্রথম জেনেছেন কার কাছ থেকে? আপনি জেনেছেন এনসিপির নাহিদ ইসলামের কাছ থেকে। নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টার মাঝখানে বৈঠকে তৃতীয় কোনো ব্যক্তি ছিলেন না। অন্য কোনো ব্যক্তি কি এই কথা সাক্ষ্য দিয়েছেন যে নাহিদ ইসলামের কাছে প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন? না, সাক্ষ্য দেন নাই তো, দেন নাই। প্রধান উপদেষ্টার একটা বিশাল প্রেস উইং আছে, সেই প্রেস উইং এর যারা কর্মকর্তা আছে ওনারা এতই করিত করবা, প্রধান উপদেষ্টা যা কিছু বলেন সেটা আবার নতুন নতুন ব্যাখ্যাও তারা বের করতে পারেন, এতই করিত করবা তারা। সেই প্রেস উইং এর কেউ কি বলেছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন, প্রধান উপদেষ্টার মন খারাপ, প্রধান উপদেষ্টা অভিমান করেছেন? কেউ কি বলেছেন কখনো? কেউ বলেন নাই। হঠাৎ করে নাহিদ ইসলামের কথা বললেন। নাহিদ ইসলাম কি প্রধান উপদেষ্টার মুখপাত্র? আমি মনে করি নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন সেই কথাটা যথার্থ নয়। এবং আমি এটাও এরকম কোনো বার্তা দেন নাই। আপনি কোথায় পেলেন? বললাম তো ভাই, আমি একটা তিনটা জায়গা থেকে পেলাম, মানে আমি যদি তিনটা জায়গাকে একটু সামারাইজ করে আনি, যে নাহিদ ইসলামের বক্তব্য বা এনসিপি থেকে যেটা জানলাম, এক যেটা আপনি বলছেন, দুই জামাতের আমির আজকে বৈঠক শেষ করে তিনি বলছেন যে দুই দলের চাপে বোঝা যাচ্ছে যে বিএনপির আন্দোলন বা ইশরাককে মেয়র হবার যে শপথ পড়ানোর জন্য যে আন্দোলন, সেই একটা চাপ এবং এনসিপির একটা আন্দোলন, সেরকম একটা চাপে তিনি হতাশ বিরক্ত থেকে অবস্থান। জামাতের আমিরের বক্তব্য তিনি বৈঠক শেষ করে এসে। নিউ ইয়র্ক টাইমস তারা প্রধান উপদেষ্টার হাই অফিসিয়ালের সাথে কথা বলছেন, ফোনে কথা বলছেন, সেই রকম একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা বলছেন যে বিশেষ করে মানে সেখানে তারা বলছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগের এই সিদ্ধান্ত নিচ্ছেন বা এই বার্তা দিচ্ছেন, যদি আপনি বলেন। হ্যাঁ, এবং তিনি বলছেন যে হাই অফিসিয়ালের সাথে ফোনে কথা হয়েছে, সেখানে তারা বলছেন যে বিশেষ করে ওয়াকার জামানের বক্তব্যে। তিনটা বক্তব্য পাওয়া গেল। আমি কারণ খুঁজবো পরে। আগে আমি বলবো ওনার যে অভিপ্রায়, এই অভিপ্রায়ের কথা আমরা কার কাছে জেনেছি? নাহিদ ইসলামের। কোন সোর্স আমাকে কনফার্ম করতে পারে নাই, এবং যত লোক সোর্স মানে ধরেছে সবাই নাহিদ ইসলামকে কোট করেছে। এছাড়া আর কোন সোর্স আমি দেখি নাই। বিবিসি কে নাহিদ ইসলাম কথাটা বলেছেন, বিবিসি সেটা প্রচার করেছে। পরের দিন সবগুলি পত্রিকা তোতা পাখির মতো, সবগুলি মিডিয়া তোতা পাখির মতো সেটা প্রচার করেছে। কোন একটা মিডিয়ার মাথায় এই জিনিসটা খেললো না যে আমি প্রধান উপদেষ্টার প্রেস উইকের কথাটা জিজ্ঞাসা করি। কেউ জিজ্ঞাসা করে নাই। বৃহস্পতিবার দিন রাতের বেলায় এই খবর উনি প্রচার করলেন নাহিদ ইসলাম সাহেব। শুক্রবার সারাদিন গেল, আমি দেখলাম না। শুক্রবার রাতে আমি একটা টেলিভিশনে টক শোতে গিয়েছিলাম, তখনও তারা এই প্রশ্নটা আমার করেছিল। আমি তাকে পাল্টা এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম, সোর্সটা কি? নো সোর্স, কেউ কোনো সোর্স দিতে পারে নাই। আমি এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না। আমি মনে করি এক নম্বর কথা হলো প্রধান উপদেষ্টা আদৌ এই ধরনের কোনো কথা বলেননি। কিন্তু আপনি কি নিউ ইয়র্ক টাইমস এর ওই সোর্সটাকে আপনি নিচ্ছেন না, যেখানে আসলে বলছে যে অফিশিয়াল, প্রধান উপদেষ্টা অফিশিয়াল বলছেন যে তারই ড্রাফটও করেছেন, আপনি একটা কন্টেন্টও বানিয়েছিলেন মনে হয়। আচ্ছা, আজকে ওয়াহিদুদ্দিন মাহমুদ কি বলছে বলেন? আজকে ওয়াহিদুদ্দিন মাহমুদ কি বলেছেন? উনি বলেছেন প্রধান উপদেষ্টা কখনো পদত্যাগের কথা বলেন নাই। তাহলে ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা আপনি কি বুঝলেন? ওয়াহিদুদ্দিন মাহমুদ নিজে বলেছেন যে প্রধান উপদেষ্টা কখনো পদত্যাগের কথা বলেন নাই। তাহলে আমার যে সন্দেহটা, সেই সন্দেহটা তো ওয়াহিদুদ্দিন মাহমুদের কথায় তো আমি পেলাম, প্রমাণ পেলাম। আর আগের কথাগুলো তাহলে কি হলো? তাহলে আসলে কে সত্য বলছেন, কে মিথ্যা বলছেন? নাহিদ ইসলাম কি মিথ্যা বলেছেন, বা এই যে নিউ ইয়র্ক টাইমস যে অফিশিয়াল জীবনে কখনো মিথ্যা বলেন নাই? হ্যাঁ, নাহিদ ইসলাম কি তার জীবনে কখনো মিথ্যা বলেন নাই?
না বলতেই পারেন, মানে আমি এই জন্য আপনার কাছে জিজ্ঞাসা করছি। আরেকটা বললো, হ্যাঁ মানে আপনার তাহলে বিশ্লেষণটা কি, আমি যদি আপনার কনক্লুশনটা জানতে চাই বা আপনার সামারিটা কি করলেন সেটা যদি জানতে চাই, যে প্রধান উপদেষ্টা এরকম কোনো কথা বলেনি নাই কখনো, এটা আপনার মনে হচ্ছে? মানে নাহিদ ইসলাম যা বললেন বা নিউ ইয়র্ক টাইমস যে ইউনুসের অফিসে ফোন করে হাই অফিসিয়ালকে, তা অবশ্য বলেন নাই, সোর্সটা বলেন নাই, কিন্তু হাই অফিসিয়াল বলছেন। তাহলে কি জানো, আজকে আমি তো আপনার একজনকে কোট করলাম, প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে উনি কথা বলেন নাই। তাহলে এত উপদেষ্টা পরিষদের মানে বৈঠক হতে হলো কেন? সবাই মিলে কি বোঝানোর প্রয়োজন? সবই নাটক, মান অভিমানের নাটক চলছে এখানে। কথাটা সিম্পল, আমি বলি আপনাকে কি হয়েছে কি না হয়েছে, আমি তো ওখানে ছিলাম না। অবিশ্বাস করাই সাংবাদিক হিসেবে আমার কাজ, যতক্ষণ পর্যন্ত এটাকে আমি কনফার্ম করতে না পারবো। আমি কোনো কনফার্মেশন কারো কাছ থেকে পাইনি। আমি মনে করি এটা রাজনীতি হয়েছে, এটা রাজনীতি হয়েছে। আজকে দেখেন, আমি বলি প্রধান উপদেষ্টার সঙ্গে এর মধ্যে আমার জানার মধ্যে 3টা পলিটিক্যাল পার্টি দেখা করেছি, বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি। বিএনপি তার দাবি জানিয়েছে, এগুলোর উপর হয়তো আপনারা আলোচনা করবেন, বিএনপি তার দাবি জানিয়েছে, জামাত তার দাবি জানিয়েছে, এনসিপি সব কথায় একমত হয়েছে। তার মানে এনসিপির কাজই হলো এমন কিছু করা যাতে নাকি প্রধান উপদেষ্টা খুশি হন। তো কালকে তাহলে প্রধান উপদেষ্টাকে খুশি করতে কি তারা বলেছে? আমি জানি না। বৃহস্পতিবার দিন রাতে বলেছে তারা, বৃহস্পতিবার দিন রাতে এনসিপির নেতা বিবিসি কে বলেছেন। বৃহস্পতিবারের পরের দিন কি ছিল? শুক্রবার। শুক্রবার হলো কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে আন্দোলনের জন্য একটা খুবই উর্বর দিবস। এই দিবসে জুম্মার নামাজের পর বাইতুল মোকাররমে কিছু লোকজন আসেন, বাইতুল মোকাররমের সামনে আসেন কিছু লোকজন থাকেন, তারা চট করে ডাকলে এক জায়গায় মিছিল করে ফেলান। এরকম একটা প্রত্যাশা হয়তো কারো কারোর মধ্যে ছিল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন। এই কথা শুনে অনেক লোক জড়ো হবেন, তারা বলবেন, আসবেন, এসে তারা জড়ো হবেন, বলে না পদত্যাগ করা যাবে না, পদত্যাগ করতে দেওয়া হবে না, এগুলি বলবেন। একটা আওয়াজ উঠবে, একটা হাইপ উঠবে। সেটা আনফরচুনেটলি উঠে নাই। উঠে নাই এই কারণে সময়টা আসলে অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। এই কথাটা যদি উনি গত সেপ্টেম্বরে বলতেন, ঢাকা শহরে মানুষ ভেঙে পড়তো, না আপনার পদত্যাগ করা চলবে না। কিন্তু এমন এক সময় উনি কথাটা বলেছেন যখন সালাউদ্দিন আহমেদের মতো বিএনপি নেতা বলতে পেরেছেন উনি যদি পদত্যাগ করেন করবেন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। সালাউদ্দিন আহমেদ এই কথা বলার সাহস পাইতো না সেপ্টেম্বরে। এই যে রাজনৈতিক বাস্তবতাটা, রাজনৈতিক পরিবর্তনের যে বাস্তবতাটা, এই বাস্তবতা ডক্টর ইউনূস যত দ্রুত বুঝবেন তত দেশ এবং জাতি এবং ওনার জন্য ভালো। বুঝতে হবে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের বাংলাদেশে সাধারণ মানুষের মনে অবস্থানটা এখন কোথায়, এটা ওনাদের বুঝতে হবে। এখন এটা বুঝেই কিনা উপদেষ্টা পরিষদের যে বিবৃতি, সেটাও নিশ্চয় আপনি দেখেছেন, সেখানে একটু কোট করি, যদি পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনি আসলে এখান থেকে কি বুঝলেন? পরাজিত শক্তির ইন্ধন, বিদেশি ষড়যন্ত্র বলতে কি বুঝছেন? আর সকল কারণ জনসমক্ষে উত্থাপন করা হবে, তাহলে কি এখন কারণগুলো চাপা রাখা হচ্ছে? আচ্ছা, আমি বলছি আপনি জিনিসটা খুব ভালো কথা। এটা কিন্তু আপনাকে যদি লক্ষ্য করবেন, এই যে আওয়ামী লীগ আমলে একটা কথা বলা হতো, কেউ কিছু বললে যদি কারো কথা আওয়ামী লীগ সরকারের পছন্দ না হতো তাহলে বলতো যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কথাবার্তা বলছে তারা। এটা একটা ট্যাগ, একটা পলিটিক্যাল ট্যাগ লাইন। এই সরকার আরেকটা ট্যাগ লাইন পেয়েছে যে পরাজিত শক্তির সমর্থক। আচ্ছা, কেউ একটা কথা বলল, যে কথাটা সরকারের পছন্দ হলো না, সরকার কি করে প্রমাণ করবে এই কথাটা পরাজিত শক্তির সমর্থক সে? এখন সরকারের অপছন্দনীয় সব কথাই কি পরাজিত শক্তির, ফ্যাসিস্ট শক্তির সমর্থকরা করবে? আচ্ছা, একটা কিছু করলো, মনে করেন আমি বললাম যে করিডোর দেওয়া ঠিক হবে না, তাহলে কি আমি একটা বিদেশি শক্তির সমর্থক হয়ে গেলাম? আমি যদি উল্টো বলি আপনি করিডোর দিচ্ছেন, এইটা একটা বিদেশি শক্তিকে সমর্থনে করছেন কাজটা, তাহলে আপনি প্রমাণ করবেন কিভাবে? এইগুলি হলো কি জানেন, ট্যাগ দেওয়া। এবং তারপরে বলছেন তাই যদি হয় তাহলে তারা
সমস্ত কথা জনগণের কাছে প্রকাশ করবে, করে যা করণীয় তাই করবে। তো জনগণের কাছে প্রকাশ ওই দিন করার দরকার কি? আজকে করেন না। আজকে করতে সমস্যাটা কি? যদি আপনি বুঝেন যে কেউ পরাজিত শক্তির সমর্থক হিসাবে কিছু একটা করছে, শুরু করেছে, আপনি তখনই করেন। যদি আপনি বোঝেন যে কোনো একটা বিদেশি শক্তি, এগুলো হলো জানেন, এগুলো হলো আগে একটা অজুহাত দেওয়া, অথবা ওনারা কিছু একটা করতে চাচ্ছেন, সেই করতে চাওয়ার জন্য আগে ভাগে একটা অজুহাত তৈরি করে রাখা। এগুলি কোনো ভালো নমুনা নয়, রাষ্ট্র চালানোর ক্ষেত্রে এগুলি ভালো নমুনা নয়। পরাজিত শক্তির সমর্থকরা আপনাকে ডিস্টার্ব করতেই পারে, অস্বাভাবিক কি? তাদেরকে আপনারা পরাজিত করেছেন, তারা কি খুব হ্যাপি হয়েছে নাকি? তারা তো আনহ্যাপি হতে পারে, তারা তো চেষ্টা করতেই পারে। এই জন্য আপনি সব কাজ কাম বন্ধ করে দেওয়া, জনগণের কাছে যাবেন, তাহলে এখনই যান। জনগণের কাছে যাওয়ার কিন্তু আমার কোনো আপত্তি নাই, আপনি জনগণের কাছে যে কোনো সময় যাইতে পারেন, এবং এই যাওয়াটাই উচিত। আপনারা জনগণের কাছে যান না, এইটা নিয়ে তো জনগণের আপত্তি। আমার এখানেও জনগণের কাছে যাবেন কি করে? তারা জনগণকে বলবে যে আমরা এই করিডোরটা দিতে চাই একটা মহৎ উদ্দেশ্যে, আমাদেরকে কেউ দিতে দিচ্ছে না, হয়ে গেল। আসলে ভাই এগুলি কোনো ঘটনা না। আমি ঘটনাটা বলি, আপনি প্রত্যেকটা কথা একটা করে বলবেন, আমি একটা করে উত্তর দেবো, কিন্তু কোনো সমাধানে আপনিও বুঝবেন না, আমিও বুঝবো না। আমি মূল সমস্যাটা বলি। মূল সমস্যাটা হলো, গত কয়েকদিন আগে কেউ কেউ বলেছেন তো ডিসেম্বরে নির্বাচন চাই, বলেছেন তো করিডোর দেওয়া যাবে না, বলেছেন তো মব ভায়োলেন্স বন্ধ করতে হবে, বলা তো হয়েছে। তাদেরকে যদি ওইভাবে কেউ উল্লেখ করে যে তুমি হাসিনার দালাল, তুমি ইন্ডিয়ার দালাল, দুটাই কিন্তু কমন পড়ে, পরাজিত শক্তিও পড়ে, বিদেশি শক্তিও পড়ে। সেইভাবে যদি কেউ বলে, উল্লেখ করতে চান আপনি, তার জন্য আপনি একটা পথ বানাইলেন। আপনি দেখবেন গত 2-3 দিন এই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, এদের টকশোগুলি দেখবেন, এদের অনুষ্ঠানগুলি দেখবেন, তারা কিন্তু এই ন্যারেটিভটা তৈরি করতেছে। এবং আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি, ওখানে যে ন্যারেটিভটা তৈরি হয় সেটাই আমাদের এখানে উচ্চারিত হয়, প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে এক ধরনের সাপোর্ট দেওয়া হয়। এটা আনফরচুনেট। আমি একটা বেসিক কথা বলে শোনেন, আমার দুঃখটা কোথায় আমি বলি আপনাকে। আমি সবসময় একদম আমার হৃদয় দিয়ে বিশ্বাস করি যে এই দেশকে, এই জাতিকে অগ্রসর করতে হলে ঐক্যবদ্ধ করতে হবে। আমি বিশ্বাস করি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না।